দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জানেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের সময় এখনো শুরু হয়নি। কিন্তু তার আগেই প্রচার চলছে এবং চলছে সেটি একই সাথে অনলাইনে এবং সশরীরে উঠোন বৈঠক বা এরকম অনেকগুলো আচরণ আমরা লক্ষ্য করেছি। এসব প্রচারণা চলছে বলেই বিধিভঙ্গের শোকজও করা হয়েছে এরই মধ্যে। তাছাড়া গণভোটের প্রচারের ক্ষেত্রে একই সাথে সরকার এবং কোনো রাজনৈতিক দল যেমন এনসিপির প্রচারণার লক্ষ্য করা গেছে। এসব নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন সরকার একটি পক্ষ হয়ে যেতে পারে কি পারে না। সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা। আ নির্বাচনে আচরণবিধি কতটা মানা হচ্ছে? আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশ্লেষক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজকে। আর এসব নিয়ে আমাদের আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। আপনাকে স্বাগত। জি। যেটি শুরুতে আমি বলছিলাম যে প্রচার আনুষ্ঠানিক সেটি আসলে ২২ তারিখে শুরু হবে আপনি জানেন এবং বিএনপির চেয়ারম্যান তিনি সিলেট থেকে প্রচার শুরু করবেন। অন্যান্য দলগুলো এক ধরনের প্রস্তুতি হয়েছে। কিন্তু প্রচার শুরুর আনুষ্ঠানিকতার আগেই আমরা প্রচার দেখতে পাচ্ছি অনেকগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যেগুলো এবং সেগুলোর ব্যাপারে দেখছি বেশ কিছু অভিযোগের সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আমি শুরুটা করতে চাই। আপনি জানেন যে তাহিরি নামে একজন ম ধর্মীয় ওয়াজ করে পরিচিতি পাওয়া একজন বক্তা, ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহিরি। তিনি ইলেকশন কমিশন আজকে তাকে শোকজ করেছে। কারণ তিনি অনলাইনে ফেসবুক পেজে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই অভিযোগ করেছে একজন তার বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন মানে হঠাৎ করে টুদিপাই খেয়াল করছেন এবং অনেক বেশি সক্রিয় হয়ে গেল কিনা? একটা প্রবণতা থাকে প্রার্থীদের মধ্যে যে সে মানে অনেক বেশি প্রচার চালাবে। দিন-রাত ২৪ ঘন্টা নানাভাবে নানা মাধ্যমে। এটা যেমন একটা প্রবণতা, আবার অন্য দিক দিয়ে নির্বাচন কমিশন এটা রাশ টেনে ধরার চেষ্টা করে। এটা ভালো, ২ টা চলতে থাকাটা ভালো। কোনোটাই যদি ধরেন আপনি যদি ছেড়ে দেন, তাহলে এইটা একেবারে ম্যাসিভ হয়ে যাবে। সেটা আচরণবিধি লঙ্ঘন তো বটেই, ব্যাপকভাবে হবে। এমনকি একটা দলের প্রধানকেও ওই যে নাহিদ ইসলাম এবং পাটোয়ারি তাদেরকেও করছে। তারা কেন ওই নির্দিষ্ট সাইজের বেশি বড় করছে। তো এটা ভালো, এটা চেক অ্যান্ড ব্যালেন্স। কারণ নির্বাচন কমিশন যদি আচরণবিধিটা প্রয়োগ করার মধ্য দিয়ে আগের থেকে যদি নিয়ন্ত্রণটা না নিতে পারে, তাহলে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এইটার মানে এটা আরো আগলা হয়ে যাবে। তখন কঠিন হয়ে যাবে নিয়ন্ত্রণটা আরোপ করার জন্য। সেজন্য আগে থেকে হচ্ছে এটা মনে হয় যে কিছুটা ইতিবাচক। এক্স্যাক্টলি। তবে যেটা এবার কিছু আমি বলবো না খুব ব্যাপক আকারে, সেটা হলো যে ওই যে ধর্মের ব্যবহারটা এটা খুবই খারাপ। মানে যে পরিমাণ, আবার রুমিন ফারহানা অ্যাগ্রেসিভলি যে মুভ, সেটাও ভালো লাগেনি। তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মতিঝিলে একজনকে লক্ষ্য করে বারবার চাঁদাবাজ বলার চেষ্টা করছে, এবং আবার দেখলাম যে পাল্টা পাবলিকেরও রিঅ্যাকশন, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতেই দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতেই দেখা যাচ্ছে যে বিএনপিকে খাটো করা হচ্ছে, আপনার কোথাও ২ দিনের বৈরাগী, ভাতের কয় অন্ন, এইসব কথাগুলি বলা হচ্ছে। তো এইগুলির একটা প্রবণতা, মানে কি বলে, পরিবেশটা নষ্ট করা। কারণ বহু কষ্টে কিন্তু এবারের নির্বাচনটা নানান কারণে খুব গুরুত্বপূর্ণ। এবার যদি একটা ভালো ভোট না হয়, তাহলে কিন্তু একেবারে যারা গত ১৫ বছরে আন্দোলন সংগ্রাম করলো, এবং এই সরকারের তো আসলে যাই বলি না কেন, এটা তো একটা বড় আকারের, মানে লম্বা সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকারি। তার মূল কাজটা হচ্ছে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে দেয়া। তো পুরো এই যে ১.৫ বছর এই টানা গেল, তার আগে ১৫ বছর নির্বাচন তো নাই। তো সেই কারণে নির্বাচনের গুরুত্বটা অনেক বেশি। সেই কারণে সম্ভবত নির্বাচন কমিশন আচরণবিধির ব্যাপারে খুব কড়াকড়ি করছে। কিন্তু সমস্যা হলো কি, নির্বাচন কমিশনের যারা আচরণবিধিটা মানে রক্ষা করবে, তারা কারা? তারা হচ্ছে পুলিশ প্রশাসন। এবং এই পুলিশ প্রশাসন তো খুবই মাজুল অবস্থার মধ্যে। গত ১৫ বছরের ধাক্কাধাক্কিতে তাদের অবস্থা কিন্তু খুবই কাহিল। সেই কারণে তাদের পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। ওই যে বলা হচ্ছে, অভিযোগ পাইলে তারা
ইয়ে হচ্ছে, কিন্তু নিজের থেকেই তো থাকবে, তাদের তো ইয়ে গ্রুপ, মনিটরিং গ্রুপটা সারা দেশ চষে বেড়ানোর কথা, যে কোথায় কোথায় ভঙ্গ মানে হচ্ছে। নির্বাচন কমিশনের নিজস্ব যে একটা পর্যবেক্ষণ সেটি নাই। এইটা ঠিক, আপনি এই জায়গাটা ঠিকই বলেছেন যে অভিযোগ না করলে আসলে তারা ব্যবস্থা নিতে পারে না। রুমিন ফারহানার প্রসঙ্গটা এরই মধ্যেই এসেছে। আমি একটু বলি যে ব্রাহ্মণবাড়িয়া ২ এটা হচ্ছে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ। রুমিন ফারহানার বাড়ি এখানে। তার বাবা রাজনীতিবিদ ছিলেন এবং তিনি নির্বাচনও করেছেন এই কনস্টিটিউয়েন্সি থেকেই। প্রশ্ন হচ্ছে যে কোন আচরণটাকে একটা মানুষ আসলে নির্বাচনী প্রচারণা হিসেবে নেওয়া যাবে? কোন মানুষের এই যে ধর্মীয় কোন একটা ওয়াজ মাহফিল করা, তার মধ্যে এখন তো রাজনৈতিক বক্তব্য খুবই আসে। কারো উঠোনে যে যদি কেউ কথা বলে, কারো সাথে দেখা করে, কারো সাথে চা খায়, সবই তো আসলে হৃদ্যতা তৈরি করে। এগুলো আসলে নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে মানে কতটা কার্যকর? এক্ষেত্রে অভিযোগ যেগুলো করা হচ্ছে, আমার মানে প্রশ্নটা এইজন্য আমি ব্যাখ্যাটা দিচ্ছি। রুমিন ফারহানা যদি বিএনপিতে থাকতেন তাহলে এই অভিযোগগুলো আসতো কিনা? মানে এরকম কোন ব্যাপারও আসলে ভেতরে কাজ করছে এখানে কিনা? যেটা দেখলাম যে তিনি নাকি একটা স্টেজ বানাইছেন, জি। মানে সেইটার নিয়ে, যেটা এখন পারেন না। হুম, এটা তার চেয়ে বড় কথা হলো যে যখন নাকি তাকে নোটিশ করলো, তখন তিনি যেভাবে ভঙ্গিটা তার আচ্ছা। এটা, সেটাকেই বোধহয় সম্ভবত লঙ্ঘন, যে এটাকে যদি চ্যালেঞ্জ করা হয় হুম, তাহলে তো আর তার কোনো থাকে না। ওই যে হুম। বলছে না যে আমি না বললে এখান থেকে বেরোতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এটা তো খুবই অফেন্সিভ হুম, কথাবার্তা। সম্ভবত সব মিলায় জিনিসটার পরিবেশটা নষ্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো রুমিন ফারহানার তিনি বলছেন যে ওই বৃদ্ধাঙ্গুলি নাকি তিনি দেখাননি। এটা অন্যের একটা তিনি মানে দেখাইছে যে অন্য একজন এইভাবে দেখাইছে। মানে সে হ্যাঁ, নিজে হ্যাঁ, থেকে হ্যাঁ, দেখায়নি। হ্যাঁ। এরকম একটা বলছে। যাই হোক, এটা আমার ধারণা যে এটার একটা নিষ্পত্তি হওয়া উচিত, বা যাতে সঠিকভাবে কার কি বক্তব্য। কারণ এখানে মনে রাখা দরকার, রুমিন ফারহানা কিন্তু একজন আ নারী হুম, প্রার্থী। নারী প্রার্থী হিসেবে অতিরিক্ত সুবিধা নেবে তা না। কিন্তু তিনি আবার স্বতন্ত্র প্রার্থী। হুম, ফলে তিনিও যাতে দলের বাইরেও নির্বাচন করতে পারে হুম, মুক্তভাবে। হুম। অন্য দলীয় প্রার্থীরা যেভাবে সুবিধাটা পাবে, তার দল আছে, তার বল আছে। হুম, কিন্তু রুমিন ফারহানার তো আর দল বল নেই। হুম। তার সমর্থকদেরকে নিয়েই এখন যারা তার সাথে হ্যাঁ, আছে, তারা তো আর ওই অর্থে বিএনপি না। না। হয়তো বিএনপির সমর্থকরা। আচ্ছা। ফলে তার অধিকারটাও যাতে এনশিওর হয়। এই মানে নির্বাচন আচরণবিধির এই মারপ্যাচের ডামাডোলে মধ্যে পড়ে, হ্যাঁ, ডামাডোলে পড়ে বা মারপ্যাচে পড়ে হ্যাঁ। যাতে তার অধিকারটা আবার সংকুচিত না হয়, এটাও আবার একটু মনে রাখা দরকার। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্য দিয়ে আগাইতে হবে। অর্থাৎ আমি এমন আচরণবিধির এমন প্রয়োগ করব না যাতে একজনের মানে নির্বাচনে দাঁড়ানোর যেই এটা, হুম। সেই ওই পরিবেশটা যাতে নষ্ট না হয়। আমি সে জিজ্ঞেস যাতে ইনসিকিউর মনে না হ্যাঁ, হয় সেটা নিজেকে। সেটা নিশ্চয়ই প্রার্থীর মানে তার অধিকারটাও যাতে সংরক্ষিত হয়, আপনি সেই প্রসঙ্গটি বলছেন। আমি একটু গিয়াসউদ্দিন তাহেরীর প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে আ আগে একটা সময় ছিল শীতের সময় শুধু হুম, ওয়াজ মাহফিল হতো। এখন সারা বছরই হতে পারে হুম, অনলাইনের কারণে। দ্য স্পিচ নামের একটা ভেরিফাইড ফেসবুক পেজ যার ফলোয়ার সংখ্যা হচ্ছে প্রায় ৭,৭০,০০০। একটা কনস্টিটিউয়েন্সির ভোটার সংখ্যা থেকে অনেক বেশি। হুম, হুম, তো এতগুলো মানুষের কাছে একসাথে পৌঁছানো যায়। সেখানে একটি ভিডিও যেখানে ভোট চেয়ে আগাম ভোট চাওয়া হয়েছে। এটা বিধিমালার হুম, লঙ্ঘন। হুম, এটা যেমন বিধিমালা লঙ্ঘন হয়, এটা নির্বাচনের ২২ তারিখ থেকে প্রচার শুরু হবে। তার আগে যদি এই হুম, অবস্থা হুম। হয়, পরে আসলে কি করবে নির্বাচন কমিশন? এবং এইটা নিয়ন্ত্রণ করার কোনো উপায় আসলেই সরকারের হাতে বা নির্বাচন কমিশনের হাতে আছে কিনা? কারণ অনলাইন এবারের নির্বাচনে আপনি নিশ্চয়ই হুম, হুম, বুঝতে হুম। পারছেন যে অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বড় ফ্যাক্টর দিতে হবে। এটা তো আপাতত আসলে নেই। ফলে যারা করবে হুম, তাদেরকেই এখন ধরতে হবে। কারণ এই সোশ্যাল মিডিয়া, YouTube এটা তো অনেক শেখ হাসিনার আমল থেকেই হুম, এটা নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করাইছে, যুদ্ধ করাইছে। আসলে এই যুদ্ধ অনর্থক। এটা করে লাভ নেই। বরং ওই যে মানুষকে সচেতন করা, ওই আ বিধিমালাগুলি প্রয়োগ করার হুম, মধ্য দিয়ে হুম, তাদেরকে নিয়ন্ত্রণ করা ছাড়া আ উপায় নেই। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা শুধু নির্বাচন বলে না, এই যে মানে ওয়াজের যেই কনটেন্ট গুলো কিছু, কিছু আম আপ করা হয়, তাতে তো অনেকের অধিকার খর্ব হয়। হুম। বিশেষ করে নারীদের উদ্দেশ্য হেয় করা করে। হয়। হ্যাঁ। তারপরে এমন চটুল, অশালীন হুম, ইঙ্গিত, এটা নিশ্চয়ই আ দেখেছেন যে আমির হামজার ক্ষেত্রে হুম, এরকম হুম, একটা হুম। ঘটনা ঘটছে। পরে শুনেছি। জি। সে নিজে থেকে হুম। ক্ষমা চেয়েছে। কিন্তু সেটা তো প্রচার হয়ে গেছে প্রচার হয়ে গেছে। ব্যাপকভাবে। হ্যাঁ। তাই না? তো সুতরাং আ এটার ব্যাপারেও আ একটা নিয়ন্ত্রণ বা একটা সবসময় যাতে এটা শাস্তিযোগ্য অপরাধ আ গণ্য করে অ্যাকশন নেয়া হয়,
এটা করা। আপনি সোশ্যাল মিডিয়া মানে এই না যে আপনার যা খুশি তাই আপনি করতে পারেন। কিন্তু আমরা কিন্তু দেখছি এআই দিয়ে নানাভাবে অপপ্রচার। আপনাদের আজকেই একটা প্রথম রিপোর্ট আলোতে হয়েছে, জি। আছে যে কি পরিমাণ হচ্ছে মানে মানে প্রচার এমনভাবে মানে সেগুলি করা হচ্ছে যে যেটা বলছে না সেটা বলানো হচ্ছে। তো এর মধ্যে দিয়ে এটা চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটাকে তো মানে আমি তো এটাকে কিল করতে পারবো না। তো কিল না করতে পারলে কি করবো? আমি সচেতন করব, মানুষজনকে আরো সচেতন করব, এবং মানে যারা এই অপরাধগুলি করবে, সংগঠিত করবে, তাদেরকে আমি শাস্তির আওতায় আনবো। তাহলে কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন ধরেন দেশের বাইরে বসে আমাদের অনেক সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সাররা যা খুশি তাই বলতেছে, কিন্তু আমি যখন দেশে থাকছি তখন আমি জানি যে আমার মানহানি মামলা হতে পারে, ফলে আমি কিন্তু নিজে থেকে সচেতন থাকি। তো এখন ওই জায়গাটা নিয়ে আসতে হবে, এবং আমার ধারণা যে ভবিষ্যতে দেশে বিদেশে যেখান থেকে হোক না কেন এই ট্রেন্ডটা তো মানে এখনকার, হয়তো ভবিষ্যতে এক সময় যেটা আমরা দেশে বসে নিয়ন্ত্রণ করি, এক সময় হয়তো ওই কর্তৃপক্ষ, সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষই হয়তো সেটা নিয়ন্ত্রণের দিকে চলে যাবে। হয়তো সেটার জন্য আমরা সেটার তো কিছু কিছু আছেও, কিন্তু যেমন ধরুন যে কিছু কিছু আছে যে করা যায় না, যে সামাজিক ছবি ইউজ করা যায় না, সব ছবি আপনি প্রচার করতে পারবেন না, কিছু কিছু শব্দের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। কিন্তু তারপরে যা হচ্ছে, আপনি যে সংবাদটির কথা বললেন, আপনি নিশ্চয়ই জানেন যে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে। আমি তথ্যটা একটু দর্শকদের জন্য পড়ে শোনাই, যে ইন্টারনেট গ্রাহক প্রায় 12.99 কোটি, অর্থাৎ 13 কোটি এটাকে বলা যায়, হিউজ, তাই না? 13 কোটি। শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেন 4.5 কোটির বেশি, অর্থাৎ 5 কোটির কাছাকাছি। টিকটক আছে, ইউটিউবে ব্যবহার করেন 3.5 কোটি। তাহলে এত বড় হিউজ নাম্বার, এই দর্শককে তো সবাই রিচ করতে চাইবে। উত্তরবঙ্গ টেলিভিশন নামে একটা পত্রিকা ফলো করেছে, এবং পরবর্তীতে ফ্যাক্ট চেক করে দেখা গেছে, প্রথম আলো এটি ফ্যাক্ট চেক করেছে। ফ্যাক্ট চেক করার পরে দেখা গেল একটা ভিডিও, যে ভিডিওটিতে একটা নারীর চেহারা দেখানো হয়েছে, তার সাথে কোনো কারো মিল নাই, অর্থাৎ এটি ভুয়া। এটা এআই দিয়ে তৈরি, এবং এই এআই দিয়ে তৈরি তারা সাধারণ মানুষের মতামত দেওয়ার মতো করে মতামত দিচ্ছে, তাতে অন্যরা প্রভাবিত হতে পারে। এখন 22 তারিখের পরে যদি এটা ব্যাপক হারে আসতে শুরু করে, তাহলে কয়টি এটা আসলে ফ্যাক্ট চেক করা সম্ভব হবে? এবং এর আগে যেমন এখানে হচ্ছে 10 জানুয়ারি প্রচার করা হয়েছে, 10 লক্ষ বার দেখা হয়ে গেছে। তাহলে এটা ভোটে প্রভাব ফেলবে কিনা এবার? পড়বে, অবশ্যই পড়বে, কারণ আমাদের এখনো সাধারণ মানুষের সচেতনতার লেভেল ওই রকম না যে সেটা তারা এটাকে মনে করবে যে না এটা সঠিক না, এটা আমি ইতিমধ্যে আমি নিজেও প্রতিনিয়ত পাচ্ছি এরকম বেশ কিছু, কিন্তু আমি বুঝতে পারি যে এটা হলো ফেক। এরকম এই মহিলা এরকম বলেন, যেমন একজন বলতেছে যে আমাকে ফ্যামিলি কার্ডের নাম করে আমার কাছ থেকে এত টাকা নেওয়া হয়েছে, আমি এখন বাট আমি পাইনি, আমি এখন ওই প্রার্থীকে ওই মার্কায় ভোট দেবো না। এই যেগুলি বলানো হচ্ছে, এগুলি তো পুরোটাই হলো ভুয়া। এখন এইটা নির্বাচন কমিশন কিন্তু আমার মনে আছে বেশ আগেই কিন্তু বলছে যে তাদের জন্য সবচেয়ে এআইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের সময়। বিশেষ করে সময় কাছে আসার সাথে সাথে আপনি ধরেন এখান থেকে আপ করলেন না, দেশের বাইরে থেকে যদি ব্যাপক হারে সংগঠিতভাবে, এবং এইটা কিন্তু আছে ইতিমধ্যে একটা প্রচলিত কথা আছে, মানে বট আইডি। তো এই বট আইডিটা তো তখন তাদের রূপ চেঞ্জ করবে, তখন এটা কি হবে? এইটা আমার ধারণা যে মানে সকল রাজনৈতিক দল, নির্বাচন কমিশন থেকে ব্যাপকভাবে প্রচার চালানোর দরকার এই ধরনের, তাহলে মানুষ একটু ধাক্কা খাবে যে না এটা ঠিক, এটা সঠিক কি সঠিক না। এইটুক যদি প্রশ্নটা তার মনের মধ্যে মানে গাঁথানো যায়, তাহলে আমার ধারণা যে কিছুটা মানে বিপদ মুক্ত হওয়া যাবে। এবার একটু আসি আপনার নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি প্রসঙ্গ। তাদেরকে শোকজ করা হয়েছে। তাদেরকে যেটি বলা হচ্ছে এবং তারা যে উত্তর দিয়েছেন সেটা হচ্ছে বিলবোর্ড। বিলবোর্ডের একটা নির্দিষ্ট সাইজ থাকে, তার বড় ব্যবহার করা যায় না। প্রথম কথা হচ্ছে তারা মানে এইটা করলো কেন? তারাই তো আইন কানুন মেনে চলার বিষয়ে সবার আগে থাকার কথা। আর দ্বিতীয় হচ্ছে তারা বড় বিলবোর্ড করতে তো বেশি টাকাও লাগে। মানে এই দুটোর উত্তর আপনার কাছে কি মনে হয়? দেখেন এখানে না, এটা তো একেবারেই হয়নি, মানে এটা হয়তো ম্যাচুরিটির তাদের সমস্যা। আরেকটা ঘটনা ঘটতেছে, গণভোটের পক্ষে প্রচারের নামে আলটিমেটলি কিন্তু তারা নিজেদের প্রচারটাও করে ফেলতেছে, এটা একাকার হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা গুলায় যাচ্ছে, এবং এটাও কিন্তু একটা মানে নির্বাচনী আচরণ বিধি
টা রক্ষা করার ব্যাপারে এটাও কিন্তু ভায়োলেশনটা হচ্ছে আরেক কথা। কারণ আপনি সংসদ নির্বাচনের প্রার্থী, আবার আপনি আপনার হা ভোটের জন্য যাচ্ছেন। হা ভোটেরও যাচ্ছেন আপনি পক্ষের এবং এটা অবারিত করা হয়েছে। হুম। হা ভোটের পক্ষে আপনি যাইতে পারবেন। হুম। তাহলে তা হা ভোটের নামে যদি আমি মানে মানে শুরু করি তাহলে কি হবে? হুম। এটা তো ধরেন ২২ তারিখের পরেও আমি বিশাল, বিশাল মানে গাড়ি দিয়ে হুম। নামলাম। কিন্তু হুম। সবাই দেখলো যে আসলে তো এরা তো তার হুম। প্রার্থী এরা। এইটার ব্যাপারেও আমার ধারণা যে গভর্নমেন্টের একটা স্পষ্ট গাইডলাইন ছিল, থাকা দরকার ছিল। সবচেয়ে বড় কথা হলো যে আসলে এইটা নির্বাচন কমিশন বা সরকার আমার মনে হয় নিজেরাই এই বিপদটা টেনে আনছে। কারণ এটা একসঙ্গে রাখা উচিত হয়নি। হুম। গণভোট একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হুম। এটা সংসদ নির্বাচনের মতন একটা ক্ষমতা পরিবর্তনের হুম। ইয়া মানে নির্বাচনের সাথে দেয়ার ফলে গণভোটের গুরুত্বটা কমে গেছে। কিন্তু এখন এই গণভোটটার প্রচারের নামে আবার অনেকে এটা মিসইউজ করবে। ওকে। এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এটা সেটা কিভাবে কি অলরেডি হচ্ছে কিনা? আপনার কি মনে হয় যে হচ্ছে? এখানে একটি প্রশ্ন কেউ উত্থাপন করেছেন। আমি শুরুতে যেটি বলছিলাম যে গণভোটের ক্ষেত্রে সরকার আসলে তো ২ টো অপশন আছে। একজন ভোটার যখন ভোট দিতে যাবেন, তিনি ২ টো সিল দিতে পারবেন। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। হুম। কিন্তু সবাই বলছেন শুধু হ্যাঁ এর কথা। তাহলে মানে এইটা সরকার একটি পক্ষ হয়ে যাচ্ছে কিনা? সরকার তো আয়োজক। অবশ্যই এটা তো খুবই মানে জিনিসটা হয় না। আজকে হ্যাঁ। প্রধান উপদেষ্টা নিজেও ভাষণ দিলেন হুম। হ্যাঁ এর পক্ষে। তাহলে না এর পক্ষে তাহলে আমি ভয় পাবো। আমি নয়ের পক্ষে যদি মনে করি যে হুম। নীতিগতভাবে এগুলি হওয়া উচিত না। তাহলে আমি যখন মাঠে নামবো তখন তো আমার গায়ে ট্যাগ দেয়া হবে। হুম। যে আমি এ মানে স স মানে স্বৈরশাসনের পক্ষে। এখানে হুম। বলা হচ্ছে তো এটার মধ্য দিয়ে এটা স্বৈরশাসন দূর করা হবে। দূর করা হবে। গণতন্ত্র হুম। প্রতিষ্ঠা হবে। তাহলে আমি না হলে আমি স্বৈরশাসনের পক্ষে। পক্ষে, হ্যাঁ। তাহলে তো হইল না। তাহলে স্বৈরশাসনের মানে পক্ষে হ্যাঁ, না যেটাই হোক না কেন কোনটাই তো থাকা উচিত না। হুম। কিন্তু তাহলে নাটাকে যেভাবে চিত্রিত করা হচ্ছে একটা ভিলেন হিসাবে, হুম। তাহলে এই নির্বাচনের অর্থটা কি? বা সরকারের ভূমিকা তাহলে কি নিরপেক্ষ থাকতে হতো যে ভোটের বিষয়টি ব্যাখ্যা করবেন কিন্তু কোথাও ভোট দিতে বলবেন না। এটা হলে অবশ্যই সেটাই তো নির্বাচন তো তাই। হুম। যে ২ টা পক্ষ থাকবে, সবাই স্বাধীনভাবে বেছে যার নেবে। যেখানে ইচ্ছা। যার যেখানে। কিন্তু সরকার তো আয়োজক হুম। এখানে। সরকার তো নিজে পার্টিসিপেট করতে পারে না। আমি এটাই বুঝলাম না। কিন্তু এটা নাকি যুক্তিসঙ্গত, এটা পারে। এখন পারে আমি এখনো অধ্যাদেশ জারি করে দিয়ে যদি আমি পারি, তো হুম। সেই অধ্যাদেশটা সঠিক কি বেঠিক এটা কে বলবে? কে আমি বিচার করবে? আরেকটু যদি সূক্ষ্মভাবে যাই, বাংলাদেশের যে সমস্ত কর্মকর্তারা সরকারি বিভিন্ন জব করেন, তাদেরকেও কাউকে ব্যবহার করা হচ্ছে। কোনো ব্যাংকের কর্মকর্তাদের হুম, ব্যবহার করা হচ্ছে বা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবেন। আরেকটি বিষয় করা হচ্ছে ইমাম যারা বিভিন্ন সোসাইটিতে যারা ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদে, তারাও সেই কমিউনিটিতে হ্যাঁ ভোটের পক্ষে বলবেন। এগুলোতে আসলে ওই যে আপনি যেটা বললেন যে না ভোটটা ভিলেনাইজ করা এই হুম। বিষয়টি চলে আসছে কিনা? হুম, অবশ্যই। মানে এটা তো মানে ব্যাংকের এইভাবে নির্দেশনা থাকতে পারে না। হুম। কারণ এগুলি তো হলো প্রতিষ্ঠানগুলোকে আমি ইনভলভ করলাম। আমার যত মানে প্রচার যন্ত্র, তারপরে ইমামদেরকে যেখানে নিয়ন্ত্রণ হুম। সবাইকে বললাম যে হ্যাঁ ভোটের পক্ষে। উম তাহলে না ভোটের বিধানটা রাখার দরকার কি ছিল? সবই হইতো। তাহলে তো আর এটা ভোটই হয় না। হুম। ভোট মানে তো ২ পক্ষেরই থাকবে। এই জায়গায় আমার ধারণা যে সরকারের এই পলিসিগত এই জিনিসগুলো নিয়ে অনেকদিন কিন্তু একটা বিতর্ক থাকবে যে হুম। বাংলাদেশে এরকম একটা গণভোট হয়েছিল যেখানে সরকার নিজে পার্টিসিপেট করছে হ্যাঁ এর পক্ষে এবং আ ইমাম, ব্যাংক সব হুম। মানে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিছে যে হ্যাঁ ভোটের পক্ষে তুমি অবস্থান নাও। আপনার তো মনে থাকবে এর আগে বাংলাদেশে ৩ টি গণভোট হয়েছে। এরশাদের সময় হয়েছে, হুম, ৯০ ৯১ হয়েছে, তারপরে আ ৮৫-৮৬ এর দিকে একবার হ্যাঁ। হয়েছে, তার আগে ৭৭ এও একবার হয়েছে। এই যে সবগুলোতে কিন্তু হাঁ ভোট সবসময় বাংলাদেশে জয়ী হয় এবং পরিবেশটা ঐরকম থাকে যে হাঁ ভোটের। এবারও তারপরও আমি বলব যে হুম। ধরেন আমার শাসনের বৈধ কি বৈধ না। হ্যাঁ, হ্যাঁ? একটা তো হ্যাঁ। তাহলে বৈধ হ্যাঁ, হুম। আর বৈধ না মানে না। না, হ্যাঁ। তাহলে মানুষকে তো সরকার তখন বলেনি যে, "না আমার শাসন কিন্তু বৈধ তোমাদেরকে সবাইকে হাঁ হাতে দিতে দিতে হবে।" হবে এটা এটা বলেনি। তো কখনো বলেনি। হুম। কিন্তু এখন একটা অদ্ভুতভাবে এটা চলে আসছে। তো এবারে বিষয়টা মানে আলাদা মনে হচ্ছে তাহলে। একদমই আলাদা। এটার সাথে মানে অতীতের গণভোটের আর মিল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা।
এবার আসি এই যে মানে ফাঁকফোকর অনেকগুলো তৈরি হচ্ছে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাদের যে আইনজীবী তারা যখন জবাব দিচ্ছে তারা বলছেন যে, "না, আমরা ভোটের কোনো প্রচারের জন্য যাইনি। আমরা হাঁ ভোটের প্রচারের জন্য গিয়েছি এবং সেইজন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটা হাঁ ভোটের ব্র্যান্ডিং করা রয়েছে।" কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি থাকে এবং সেটা যদি ঢাকা ৮ আসনের মধ্যে এরিয়ার মধ্যে হয় তাহলে সেইটা তার যারা ভোটার তাদের কাছে আসলে রিচ করা হয়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই হয়ে গেল। মানে এটার ক্ষেত্রেও তো একটা নীতিমালা থাকা দরকার যে দরকার তার ছিল। আসনের বাইরে যে সে তার আসনের বাইরে হবে। মানে তখন সেখানে সে থাকবে না। যার আসনে সে সেই প্রার্থী থাকবে না। প্রার্থীকে কোনোভাবেই মানে এইগুলো হলো তো মানে মানে কূটকৌশল, হ্যাঁ? বা অপকৌশল। তো এইগুলির আশ্রয় নেওয়াটা ঠিক হয়নি। মানে আমি এই সুযোগটা নিয়ে আমি যদি এই কাজগুলি করতে থাকি তাহলে তো ভায়োলেশন হয়ে গেল। কারণ এইটুক বোঝার ক্ষমতা মানুষের আছে। মানুষ বুঝতে পারে যে ওটার ব্যানারে তুমি আসলে তোমার প্রচারটা তুমি চালাচ্ছ। তাহলে নির্বাচন আচরণ বিধি বলে থাকছে না কিছু। এবারে আসি ছাত্র দলের আপনি জানেন গত ২ দিন ধরে তারা এক ধরনের আ ঘেরাও করে রাখছে ইসি এবং তারা ৩ টা দাবি নিয়ে গেছে। তার একটি হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের ব্যাপারে অনেক প্রসঙ্গ এসেছে এবং আমরা জানি যে বিএনপির একেবারে আ অনেক সিনিয়র নেতাও এটার ব্যাপারে নজরুল ইসলাম খান কিংবা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে পোস্টাল ব্যালটে তাদেরকে হেয় করা হচ্ছে এবং তার অনেক দূরে ভাঁজের মধ্যে তাদের প্রতীক রাখা হয়েছে যেটা তাদের প্রতি অন্যায় করা হয়েছে, পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এটি বলা হয়েছে। এবং পোস্টাল ব্যালটের আসলে সঠিক পরিকল্পনা ছিল না। এখন তো এটা মাঠে নেমে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো নির্বাচনের অংশ অলরেডি। হ্যাঁ, এখান থেকে ফেরার পথ কি আছে কিনা? এটা গভর্নমেন্ট ইচ্ছা করলে বা নির্বাচন কমিশন ইচ্ছা করলে এটা স্থগিত করে দিতে পারে। ওকে। কারণ একটা বিতর্ক আসছে যখন এবং এটা তো সত্য যে এই পোস্টাল ব্যালটটা যেহেতু নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, এখানে রাজনৈতিক দলগুলোর কাছে তাদের মতামত নিয়ে তাদেরকে দিয়ে তারা কিভাবে চায় তার একটা মডেল দাঁড় করানোর পর এটাকে ইন্ট্রোডিউস করার দরকার ছিল। এটা এখানে রাজনৈতিক দলগুলোর থেকে দূরে সরে গেছে। যার জন্য আজকে রাজনৈতিক দলগুলো প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। এইটা আমার মনে হয় যে এটা ভালো হবে না। এটা একটা ঝামেলা হবে, প্রশ্ন উঠবে। কারণ এটা তো ফলাফলের উপরে আমি সরাসরি বারবার প্রভাব বলছি ফেলবে। যে এবারটা যতটা প্রশ্নর বাইরে একটা নির্বাচনটা দরকার ছিল। এই পোস্টাল ব্যালটের দাবিটা তো আজকে না, অনেক দিন থেকেই, তাই না? প্রবাসীরা ভোট দেবে। তারা যেহেতু আমাদের সোসাইটির একটা অংশ, ওদের রাষ্ট্রের একটা অংশ। এখন তাদের কিভাবে ইন্ট্রোডিউস করলে সবচেয়ে ভালো হয়, কি ফরম্যাট থাকবে, সেটা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তাদের সঙ্গে আলোচনাক্রমে জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারলে ভালো হতো। এখন যেটা হচ্ছে, যেহেতু একটা বড় রাজনৈতিক দল প্রশ্ন তুলে ফেলেছে, তাহলে কিন্তু এটা একটা বিতর্কিত হয়ে থাকবে। এটা উচিত হয়নি। আবার ছাত্র দলও বা কেন এটা করছে? এটা তো একদম রাজনৈতিক ইস্যু। এটা তো বিএনপি এই শোডাউনটা করতে না, পারত। ছাত্র দলের আরেকটা জায়গা আছে কিন্তু ছাত্র দল হচ্ছে যে ৩ টা দাবি নিয়েছে তার একটি দাবি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসি নজিরবিহীনভাবে বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। এটি হচ্ছে ইসির প্রতি তাদের অভিযোগ। এখন এটি নিয়ে তাহলে আরেকটা প্রশ্ন করি আপনাকে। এটা শিবির সভাপতি আজকে মানে শিবিরের সেন্ট্রাল সভাপতি তিনি বলছেন যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন বন্ধে ছাত্রদল যে যা করছে সেটি আসলে তাদের উদ্দেশ্য না, এটি এক ধরনের ষড়যন্ত্র। ষড়যন্ত্র কেন? এটার নামে দেশে রাজনৈতিক এই পরিবেশটা অস্থিতিশীল করছে। এটি নুরুল ইসলাম সাদ্দাম যিনি ছাত্র শিবিরের সভাপতি তিনি অভিযোগ করেছেন আজকে। তাহলে আমার প্রশ্ন এখন এটা কি ওই যে আগের ছাত্র মানে ২ টি দলের ছাত্র সংগঠনের মুখোমুখি হওয়া, যেমন আগে আমরা ছাত্রলীগ ছাত্র দলের দেখতাম, সেরকমই কি হচ্ছে যে ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি? অনেকটা সেরকম হয়েছে। দেখেন, নির্বাচন কমিশনে ছাত্রদের ইস্যু হোক, যাই হোক না কেন, সবাই এটা বুঝলো যে পোস্টাল ব্যালটের বিপক্ষেই তারা একটা অবস্থান নিয়েছে এবং শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের উপর একটা প্রভাব বিস্তার করার জন্য। এটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক দলগুলো থাকলে ভালো হতো। আবার দেখেন, ছাত্র সংসদ নির্বাচনটা একান্তই এটা ছাত্রদের একটা বিষয় থাকার দরকার ছিল। এর সাথে জাতীয় রাজনীতিটা সম্পর্কিত করা হয়নি। কিন্তু জামাত নিজে এটাকে করে ফেলছে এইভাবে যে তারা বারবার প্রজেক্ট করার চেষ্টা করছে যে এই সংসদ বা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে জামাত আগামী দিনে নির্বাচিত হতে যাচ্ছে বা বিজয়ী হতে যাচ্ছে। তাহলে এটা রাজনীতিকরণ হয়ে গেল। তো একদম একটা জাতীয় রাজনীতির আগে এরকম একটা
নির্বাচন, একটা গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির নির্বাচনটা রাজনীতির সাথে সম্পর্কিত হয়ে যায়, এক ধরনের প্রভাব, এক ধরনের প্রচারণা চলে আসে যে এটার একটা প্রতিফলন ঘটাচ্ছে যে সামনের নির্বাচনটা কেমন হবে। সেই কারণে এখন মানে বিএনপির পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে তারা বলছে যে না, নির্বাচনের আগে কোনো নির্বাচন না। যে কারণে স্থানীয় সরকারের নির্বাচনটাও কিন্তু রাখা হয়নি। এই কারণে এটা হইতে পারতো যে স্থানীয় প্রভাব ফেলতে পারবে। তো একইভাবে যেহেতু ছাত্র সংসদের নির্বাচনটাকে আমরা রাজনীতিকরণ করে ফেলছি, সুতরাং এটার একটা প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, সুতরাং এটা বন্ধ। সুতরাং এটার পক্ষে বিপক্ষে কিন্তু যুক্তিটা আছে, কারণ আমরা আমাদের সীমাটা রাখতে পারিনি। ছাত্রদের কর্মকাণ্ডগুলি একেবারে ছাত্রমুখী হওয়ার দরকার ছিল। এটা খুব সচেতনভাবে জাতীয় রাজনীতিকে অ্যাভয়েড করার দরকার ছিল, কিন্তু তা কিন্তু করা হচ্ছে না। যেমন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা দেখলাম, সংসদে কি আম্মার কি নাম, জিএস, সে শিক্ষকদের ব্যানার ছিঁড়ে ফেলতেছে। উনি দুটো কাজ করেছেন, একটা হচ্ছে যে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো একটা ব্যানার, সেটা তিনি ছিঁড়ে ফেলেছেন। আরেকটা হচ্ছে না, শিক্ষকদের হচ্ছে তাদের পদত্যাগের পত্র নিজে লিখে নিয়ে এসে তাদেরকে টেলিফোন করে করে না, সেটা তো হয়েছে, কিন্তু ওই যে ব্যানারটা, এই ব্যানারটা শিক্ষকদের মানে টাঙানো, এটা তো সেখানে হাত দিতে পারে না, এটা তো ছাত্রদের ইস্যু না, কিন্তু করে ফেলছে। কিন্তু তার মানে হচ্ছে যে এই যে একাকার হয়ে যাচ্ছে, রাজনীতির সাথে তারা যুক্ত করে ফেলছে। এইটা কিন্তু পরে বিপদ হবে। কোনোভাবে যদি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এখন যেই চোটপাট দেখছি, তখন কিন্তু ওই রাজনৈতিকভাবেই কিন্তু আবার এগুলি মোকাবেলা করতে চাইবে বিএনপি। এখন আপনার মনে হয় কিনা যে বাংলাদেশে যে কারণে স্থানীয় সরকার নির্বাচনটা নেওয়া হয়নি বা এটার বিরুদ্ধে অনেকে কথা বলেছেন, আপনারা বলেছেন, অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা পরবর্তী প্রভাব ফেলবে। আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি অতিথিদেরকে। মাহমুদুর রহমান মান্না, তিনি নিজে ছাত্রনেতা থেকে আসা, তিনি সবসময় বলেছেন যে, বা এরকম অনেক বিশ্লেষক যারা বলছেন যে জাতীয় নির্বাচনকে ছাত্র নির্বাচন কখনো প্রভাবিত করতে পারেনি বা পারবে না, এরকম তারা বলেছেন। কিন্তু আপনি দেখেন যা যা লক্ষণ দেখা যাচ্ছে, তাতে আপনার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, রাকসু বা চাকসু, মানে অন্যান্য জায়গায় যে ধরনের তাদের মুভটা, তাতে মনে হচ্ছে তারা আসলে সব জায়গায় প্রভাব ফেলতে চাচ্ছে? হ্যাঁ, প্রভাব তো ফেলতে চাচ্ছে। তবে আমি এটা বিশ্বাস করি যে এখন ছাত্রদের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের যে ভাবমূর্তিটা, সেইটা কিন্তু সাধারণভাবে এটা অবদমিত হয়েছে, বরং নেগেটিভ হয়েছে। যদি পজিটিভ থাকতো, তাহলে ওই যারা অভ্যুত্থান করলো যে নেতারা, তাদেরই ছাত্র সংগঠন সব সংসদে থাকতো, ছাত্র সংসদগুলি, কিন্তু সেখানে কিন্তু তাদের কোনো অবস্থান নেই এই কারণে যে তারা অলরেডি তাদের ক্রেডিবিলিটিটা লস করছে। সুতরাং আমার মনে হয় যে এই ছাত্র সংসদের এই নির্বাচনের প্রভাবটা কিছুটা থাকবে, কিন্তু ওই মাত্রায় থাকবে না যেটা এটার ধারাবাহিকতাটা প্রতিষ্ঠা করবে। আচ্ছা, এবারে আমরা শেষের দিকে একটু ওই আগের প্রসঙ্গে আবার যেতে চাই, অনলাইনে ভিডিও যেটা। সেক্ষেত্রে আমরা আমাদের ওই ইনডেপথ একটা রিপোর্ট, সেটার মধ্যে অনেকেই কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের শিক্ষক কথা বলেছেন, অনেক নির্বাচন বিশ্লেষকরা কথা বলেছেন। সেখানে বলা হচ্ছে এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়টা আরো ক্রমাগত বাড়তে পারে। এমনকি দেখা গেছে যে সেনা পোশাকেও এআই দিয়ে ব্যবহার করা হয়েছে। এগুলো তো আমরা দেখে বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির সুযোগ হয়েছে। এইরকম বিষয়গুলো সেনা পোশাকে আসার পরেও দেখা যাচ্ছে ৮০,০০০, ৯০,০০০ এবং ২৬,০০০ শেয়ার হয়েছে, এতগুলো ভিউ হচ্ছে। তার মানে এই মানুষগুলো এটাকে এন্ডোর্স করছেন এবং আরো মানুষের কাছে পৌঁছাচ্ছে। এখন এই বাস্তবতায় আপনার মনে হয় কিনা আগামী প্রায় ৩ সপ্তাহ মতো শুরু হয়ে যাচ্ছে, যেটি ফিলিপাইন এবং থাইল্যান্ডের নির্বাচনে এআই এর যে বট ব্যবহার, বট অ্যাকাউন্টের ব্যবহার এবং প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া ভিডিও ব্যবহার, সেটি বাড়লে আসলে আপনি কি চান? এটা গণমাধ্যম এটা মানে এই চ্যালেঞ্জটার মুখোমুখি হবে, নাকি সাধারণ ভোটাররা হবে, নাকি নির্বাচন কমিশন এবং সরকারও হবে? সবাই হবে। আচ্ছা, সবার জন্যই বিপদ। এই মানে এই প্রবণতাটা, এআইটা, এটা গণমাধ্যম, সাধারণ মানুষ, সরকার, রাজনৈতিক দল সবাই এফেক্টেড হবে। সুতরাং এটা একটা বড় সংকট। এই সংকটটা আমি জানি না এটা আমি সরকারের পদক্ষেপটা কি, যে এর বিরুদ্ধে প্রচার চালানো, নতুবা এছাড়া তো আমি তো তাহলে আমার ইন্টারনেট আবার শাটডাউন করতে হবে, সেটা তো আবার ওই আগের ওইটাতে তো আর যাওয়া যাবে না। সুতরাং এই চ্যালেঞ্জগুলোই মোকাবেলা করেই একটা ভালো নির্বাচনের দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আমরা একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে শেষে সিইসি যখন কাছে কথা সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি বলছেন ভোটটা যাতে সুন্দরভাবে হতে পারে এবং আমরা কনফিডেন্ট। মানে সিইসির এখন পর্যন্ত যা মুভ এবং বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনী সহিংসতার যে ব্যাপারটা, সেখানে পুলিশ, র্যাব, আর্মি সবারই সম্পৃক্ততা এবারেও আছে। কিন্তু তারপরেও আপনার মানে তাদের কাছ থেকে এক্সপেকটেশন ঠিক আছে কিনা বা বাড়তি কিছু বলার আছে কিনা? আপনার কোনো মন্তব্য আছে কিনা? মন্তব্য আছে। আমার কথা হলো যে যখনই নাকি তারা এই কার্যক্রমটা আরো আগে হুম, মানে ২২ তারিখ থেকে তাদেরকে মাঠে নামতে হবে এবং তারা যে একটা শক্তি, তারা যে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, হুম, অ্যা অস্ত্র উদ্ধার হোক, অপরাধী উদ্ধার হোক, আচরণবিধি লঙ্ঘন হোক, এইগুলি যাতে কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করে এরকম দৃষ্টান্ত কিছু যদি স্থাপন করতে পারে, হুম, তাহলে কিন্তু সবাই যারা নির্বাচনের দিন মনে করছে যে আমি নির্বাচনের দিন হুম, আমি কেন্দ্র দখল করে ফেলবো, প্রভাব ফেলবো, তাহলে সেটা নিয়ন্ত্রিত হবে। ফলে এই যে বাহিনীগুলি সংখ্যাটা অনেক, হুম, প্রায় ৮ লাখ দেখলাম হুম, আজকে হুম, সব হুম। মিলায়। এই ৮ লাখ সংখ্যাটা বড় কথা না, অ্যাকশনটা বড় কথা। একসাথে বড়। সেই অ্যাকশনের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে সত্যি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য কাউকে ছাড় দেবে না বর্তমান সরকার, প্রশাসন, নির্বাচন হুম। কমিশন। সেই অবস্থাটা প্রমাণ করতে হবে নির্বাচনের আগেই। তাহলে ভালো নির্বাচন হবে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, দর্শক, আপনাকে আমাদের ধন্যবাদ। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষক মুস্তফা ফিরোজ। আমরা আজকে আলোচনা করলাম আচরণবিধি মানা না মানার প্রসঙ্গ এখনো না আসতেই অনেকগুলো শোকজ এবং আচরণবিধি আসলে মানতে কি, কি ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির জায়গাগুলো আমরা আজকে আলোচনা করেছি। রাজনৈতিক এমন নানা বিষয়ের বিশ্লেষণ জানতে আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।